শীতের রাতে আমি, আমার বড় আপু এবং তার বান্ধবী একসাথে শুয়েছিলাম। বাড়ি ভর্তি মেহমান। জায়গা না থাকায় যা হলো আর কি। আমি, আপু এবং তার বান্ধবী রাতে একসাথে ঘুমানোর পর গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কেউ আমার সাথে এলোপাতাড়ি করার চেষ্টা করছে। ঘুম থেকে চোখ মেলে দেখি আপু এবং তার বান্ধবী মিলে আমাকে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি পুরো গল্পটি তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি আমজাদ হোসেন। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলবো সেটি হলো আমি যখন ক্লাস 9-এ পড়ি। বন্ধুরা, তখন কিন্তু আমার বয়ঃসন্ধিকাল। বয়সের তাড়নায় শুধু চোখের মধ্যে রঙিন অনেক কিছুই ঘুরপাক খায়। আর নতুনের সন্ধান করি কিভাবে একটু নিজেকে ভালো রাখা যায়। মাঝে মাঝে বিভিন্ন রকমের ইন্টারেস্টিং গল্পের বই পড়ি। প্রায় আমি কিছু রোমান্টিক গল্পের বইও পড়ি। উপন্যাস পড়তে আমার খুব ভালো লাগে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যদি কোনো বয়ঃসন্ধিকালের কিছু গল্পের বই পাই তাহলে আমি আরও খুব মনোযোগ দিয়ে পড়ি। বয়সের তাড়নায় আমার মনে শুধু উতাল পাতাতেও খেলে। আমাদের ক্লাসের সুন্দরী মেয়ে দেখলে শুধু হাঁ করে চেয়ে থাকি। আর কল্পনায় তাদের দেখে দেখে মাঝে মাঝে রাতে গোপন কাজ করতাম। আর মনে মনে ভাবতাম, যদি কাউকে পাইতাম তাহলে অনেক মজা করে উপভোগ করতে পারতাম। মনে শুধু তখন একটি কল্পনাই, কিভাবে মেয়েদের সাথে প্রেম করতে পারতাম আর তাদের সাথে একটি মজা করতে পারতাম। বেশিরভাগ সময় মনে মনে ভাবতাম, হয়তো আমিও একদিন এইরকম রোমান্টিক মুহূর্ত পাব আমার জীবনেও কোনো না কোনো এক সময়। এই রকম সুবর্ণ সুযোগ আসবে। মনের মধ্যে সব সময় উতাল পাতাল ঢেউ উঠত। মাঝে মধ্যে বিভিন্ন ধরনের মজাদার গান শুনতাম। আর যদি কোনো আমার সমবয়স্ক মেয়ে পাইতাম তাহলে তার সাথে বেশি বেশি গল্প করতে মন চায়। ভালোবাসার কথা বলতে মন চায়। মন চায় তো তাদের সাথে অন্য এক দুনিয়ায় হারিয়ে যায়। মোট কথা বন্ধুরা, আমার মধ্যে তখন পুরোপুরি বয়ঃসন্ধিকালের পরিবর্তন। আমার মাঝে তখন প্রায় স্পষ্ট বোঝা যাচ্ছে, গলার আওয়াজ সবকিছুই বড় হয়ে গেছে। এমনকি নিচেও প্রচুর গজিয়েছে। কিন্তু হায়, এসব হলে কি হবে? আমার চেহারায় কোনো মায়াগোর প্রতিছায়ার চিহ্ন পড়ল না আজও। আমি দেখতে ছিলাম অনেকটা সরল শিশুর মতোই। কেউ দেখলে জীবনে কল্পনাই করবে না যে আমি এত সরল। যাই হোক বন্ধুরা, মাঝে মধ্যে আমি নির্জন জায়গায় একটি গোপন কাজ করতাম, যে কাজটি প্রায় প্রত্যেক পুরুষই বয়ঃসন্ধিকালে সবচেয়ে বেশি করে থাকে। কিন্তু আমাকে দেখলে কেউ ভাবতেও পারত না যে আমি এই গোপন কাজটি করি। মাঝে মধ্যে স্নান করতে গিয়েও ওয়াশরুমে পানি টেপ ছেড়ে দিয়ে মনের ইচ্ছামতো সুন্দরী মেয়েদের কথা ভাবতাম। আর ইচ্ছামতো এই কাজটি করতাম। যাই হোক বন্ধুরা, মূল ঘটনায় আসি। আমার বাবা একজন ব্যবসায়ী, মা গৃহিণী। আমরা এক ভাই এক বোন। বলতে পারেন আমাদের সুখী পরিবার। বোন হলো আমার বড়। আমার বোনের নাম উর্বশী। সে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে পড়ে। আমার বোনটি অনেক কিউট এবং মিষ্টি। কি দারুণ তার চেহারা! ছোটবেলায় সে আর আমি একসাথে থাকতাম। তাকে নিয়ে কত কানামাছি খেলতাম। যাই হোক, এখন আমিও বড় হয়ে গেছি। সেও বড় হয়ে গেছে। কিন্তু সে আমার থেকে অনেক বড়। প্রায় 6 বছরের বড়। তার দৃষ্টিতে এখনো আমি খোকা। আমার বড় বোন আমাকে অনেক ভালোবাসত। সে ঢাকা ইউনিভার্সিটিতে একটি মেসে থাকে। বছরে 2-4 বার আসে বাড়িতে বেড়ানোর জন্য। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে যে আমার বড় বোন এত সুন্দর আর স্মার্ট হয়ে গেছে তা মাঝে মাঝে সে বাড়িতে আসলেই বুঝতে পারতাম। মোট কথা, সে এত সুন্দর আর এত লাবণ্যময়ী এবং আবেদনময়ী হয়ে গেছে তা আগে আমার চোখে কখনো ধরা পড়ে নাই। তাকে দেখলে মনে হয় যেন সুপার হিরোইন। কি বলবো বন্ধুরা, যদিও সে আমার নিজের বোন, তারপরেও তাকে দেখে আমার মাথা ঘুরে যায়। মাঝে মধ্যে মনে হয় আমি তার প্রেমে পড়ে যাই। আবার সেই সাথে প্রচুর মেধাবী বটে। কি যে করি, মাথায় কোনো আইডিয়া আসতেছে না।
তখন মাথায় এক শয়তানি বুদ্ধি কাজ করে। আপু যখন বাড়িতে আসত, তখন প্রায়ই আমি লুকিয়ে লুকিয়ে তার বিভিন্ন দৃষ্টিভঙ্গি দেখতাম। কি সুন্দর দেখতে! তাকে দেখলেই মনে হতো আমি তার প্রেমে পড়ে যাই। দেখার সাথে সাথেই আমার হয়ে যেত। তারপরেও মনে মনে ভাবতাম যদি আমার বোনকে আমি ফাঁদে ফেলতে পারতাম, তাহলে হয়তো আমার মনের আশা পূর্ণ হতো। এত সুন্দর, এত লাবণ্যময়ী, হয়তো আমি আর জীবনে কোনোদিন পাব না। এই ভেবে ভেবে আমার দিন কাটতে লাগল। কিন্তু এই দুঃখে আমার বেশি দিন থাকতে হয়নি। আমার জীবনে কিছুদিন পরেই এমন একটি ঘটনা ঘটল, যা চিন্তা করলে এখনো আমার সারা শরীরে এক ধরনের পুলক অনুভব হয়। আমার প্রথম কাজের অভিজ্ঞতা। আমার মনে হয় ঘটনাটি লিখে আপনাদের বোঝাতে পারবো না। মনে হচ্ছিল জীবনে এর চাইতে সুখ আর কিছু হতে পারে না। তারপরও আপনাদের বলছি। ঘটনাটি অনেক আগের। 2022 সালের ডিসেম্বর মাস। বার্ষিক পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে। অনেক ফ্রি টাইম। তার উপর আমাদের গ্রামেও প্রচণ্ড শীত পড়েছে। শীতের কারণে ঘর থেকে তেমন বেরো হতে পারছিলাম না। এমন সময় আমার উর্বশী আপু ফোন করে জানালো, সে নাকি তার এক বান্ধবীকে নিয়ে গ্রামের বাড়িতে আসছে। উর্বশী আমার বড় বোন। ও গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে চান্স পায়। তাই পড়ালেখার সুবাদার্থে ও ঢাকায় থাকে। বছরে 2 থেকে 4 বার গ্রামে আসে। আপু এই প্রথম কোনো বান্ধবীকে নিয়ে গ্রামে আসছে। তাই ঘরের সবাই আনন্দিত। ঘরের সবাই বলতে আমি মা আর বাবা ছাড়া তো আর আমাদের কেউ নেই। উর্বশী আপু জানালো ওরা ডিসেম্বর মাসের 25 তারিখ গ্রামে আসবে। বলল থাকবে সপ্তাহখানেক। এই কথা শুনে তো আমি আনন্দে আত্মহারা। বড় বোন ও তার বান্ধবীর জন্য তখন থেকেই অপেক্ষা করা শুরু করলাম। অপেক্ষা করতে করতে যেন আমার দিন কাটছিল না। দেখতে দেখতে 25 তারিখ চলে এলো। আমি যতটা সম্ভব পরিপাটি হয়ে তাদের অপেক্ষা করতে লাগলাম। সন্ধে 7টার সময় আপু আর তার বান্ধবী আমাদের বাড়িতে পৌঁছলেন। ঘরে ঢুকেই আপু বলতে লাগলেন, গ্রামে এত ঠান্ডা রে বাবা, সারা গা একেবারে কাঠ হয়ে গেল। একটু বিশ্রাম নেয়ার পর আপু তার বান্ধবীকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিতে লাগলেন। আপুর বান্ধবীর নাম রামেলা। রামেলাকে দেখার সাথে সাথেই আমি আরো পাগল হয়ে গেলাম। সে তো দেখছি আমার আপুর চাইতে আরো বেশি সুন্দরী। কি ঠাসঠাসা চেহারা! দেখেই মনটা শান্তিতে ভরে গেল। রামেলা টাইট জিন্স প্যান্ট আর হলুদ রঙের সোয়েটার পরেছে। আমার চোখের মধ্যে সবকিছু জল জল করে ভাসছে। কিন্তু সোয়েটারের আড়ালে তাকে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে দেখেই বোঝা গেল তার সবকিছুই খুব চমৎকার। আপু মা বাবার সাথে রামেলার পরিচয় করিয়ে দেবার পর আমার কাছে আসলো, রামেলাকে বলল, এই হলো আমার ভাই আমজাদ হোসেন, দেখতে হালকা পাতলা হলে কি হবে, এইবার ক্লাস 10-এ উঠবে। তারপর আপু রামেলাকে বলল, আমজাদ হোসেন খুব লাজুক ছেলে। আমার বোন তার বান্ধবীকে বলতে লাগল, দেখ রামেলা, তোকে দেখে আমার ভাইটা কি লজ্জা পাচ্ছে। রামেলা সাথে সাথে আমাকে বলল, হোসেন ভাই, আমাকে তোমার লজ্জা পাবার কিছু নাই। আমি তো তোমার বোনের বান্ধবী, মানে বোনে তো। প্লিজ ভাইয়া, তুমি আমাকে দেখে লজ্জা পেও না। তুমি আমার সাথে ফ্রেন্ডলি কথা বলবে, তোমার আপুর সাথে যেরকম কথা বলো। আমি হ্যাঁ রোধক মাথা নাড়লাম। এভাবেই রামেলার সাথে আমার প্রথম আলাপ হয়। তো সময় গড়ালো, দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। মা আমাদের ডাকলেন খাওয়ার জন্য। ইতিমধ্যে রামেলার সাথে আমার অনেক ভাব জমে গেছে। খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় 10টা 30 বেজে গেল। 10টা 30 আমাদের গ্রামের হিসাবে অনেক রাত। তাই স্বাভাবিকভাবে ঘুমানোর কথা উঠল। আমাদের বাড়ি খুব বড় যে তেমন নয়, ছোটখাটো, তবে একটি ছোট পরিবারের জন্য মানানসই। অতিথি কেউ এলে ঘুমানোর জন্য একটু সমস্যা দেখা দেয়া। 2টাই শোয়ার রুম। এক রুমে মা আর বাবা ঘুমান, অন্যটায় আগে আমি আর আপু ঘুমাতাম। আপু আর আমার বিছানা যদিও আলাদা ছিল, তারপরও এক রুমেই থাকতে হতো। যেহেতু আপু ঢাকা থেকে আসছেন, সাথে তার বান্ধবীও, তাই মা আগে থেকেই দুটো বিছানায় সুন্দর করে রেখেছেন। শীতের সময় বিধায় দুটো বিছানায় প্রকাণ্ড সাইজের লেপ রাখা হয়েছে। তো বিছানা যখন 2টি, তাই কে কোনো বিছানায় ঘুমাবা তা নিয়ে আমি, আপু আর রামেলা ভাবতে শুরু করলাম। ভাবতে ভাবতে আমরা ঠিক করলাম, ঠিক হলো, আমি আর রামেলা এক বিছানা, আর ডান্নটায় আপু ঘুমাবে। সিদ্ধান্ত আপুই বলে দিলেন। কারণ হিসেবে বললেন,
রামেলার সাথে আমি যেন একটু গল্প সল্প করি তাই। তো শীতের রাত, আমাদের সবার শরীর ঠান্ডায় একেবারে নাজেহাল। আপু, রামেলা, আমি রাত 12টা পর্যন্ত জমিয়ে আড্ডা দিলাম। আড্ডা শেষ হবার পর এখন ঘুমানোর পালা। আপু আর রামেলা ঘুমানোর কাপড় পরে নিলেন। আমি আর রামেলা শুয়ে পড়লাম। আপু অন্যটায়। রামেলা আর আমি এক লেপেই ঘুমাতে হবে। কারণ বিছানায় একটি মাত্রই লেপ। লাইট নিবানোর পর ঘর অন্ধকার হয়ে গেল। রুমের ডিম লাইট নষ্ট যার কারণে রুমটি প্রায় ঘুটে ঘুটে অন্ধকার। এই অন্ধকারে আমি আর কি করব? রামেলার সাথে একটু আধটু গল্প করতে শুরু করলাম। আমরা গল্প করতে করতে হঠাৎ দেখলাম আপু ঘুমিয়ে গেছে। আপুর এমন ঘুম যে তার চোখে জল ঢেলে দিলেও সহজে ঘুম ভাঙে না। আমি হলাম আপুর উল্টো প্রকৃতির। আমার ঘুম সহজেই লাগতে চায় না। ঘুমাতে অনেক রাত হয়ে যায়। মিতার সাথে শুয়ে কথা বলে জানলাম ও আমার মতো। ঘুম অনেক চেষ্টার পর আসে। তো কি করা? রামেলা আর আমি কনকনে শীতের রাতে এক লেপে শুয়ে গল্প করতে লাগলাম। রামেলা আমাকে বলল, তোমাদের এখানে তো অনেক ঠান্ডা, লেপেও ঠান্ডা হয়ে আছে। আমি বললাম, হ্যাঁ আপু ঠিক বলছেন। রাত যত বাড়ে ঠান্ডাও তত বাড়তে থাকে। রামেলা শুনে ভয় পেয়ে গেল। বলল, হায় ভগবান, আজ না জানি কি ঠান্ডা লাগবে। আমি অভয় দিয়ে বললাম, ভয় পাবার কিছু নেই। আমি আছি তোমার সাথে। তুমি কোনো চিন্তা করো না। তারপর গল্প করতে করতে হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম। রাত যখন গভীর হলো তখন আমি অনুভব করলাম কেউ আমার সাথে মজা করার চেষ্টা করছে। তখন আমি আধ ঘুমে। ওমা, আমি ঘুম থেকে একটু ওঠে দেখি আপুর বান্ধবী আমাকে বাচ্চা মনে করে আমার সাথে কেমন জানি অদ্ভুত আচরণ করছে। গভীর রাতে হঠাৎ কেউ আমাকে নিয়ে এলো পাতারি করার কারণে। আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার ফলে আমি চোখ মেলে দেখি আমার দিদি আর তার বান্ধবী মিলে আমার সাথে এক অন্যরকম আচরণ করার চেষ্টা করছে। আমি তাদের আচরণ দেখে প্রথমে ভয় পেয়ে যাই। তারপর তারা আমায় বলে, তুমি যদি আমাদের কথা শুনো তাহলে আমরা তোমাকে কিছু করব না, আর যদি না শুনো তাহলে মেরে ফেলব। আমি বললাম, না আপু, আমি তোমাদের সব কথা শুনব। আর আমিও তখন মনে মনে ভাবলাম, এত মেঘ না চাইতেই জল। এতদিন আমি মনে মনে যা পোষণ করতাম তা তো দেখি আজ আমার হাতের মুঠোয় ধরা দিয়েছে। তারপর আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। বন্ধুরা তারা দুইজন আর আমি একা। কি করে তাদের সাথে পারি? তারপরেও আমি অনেক চেষ্টা করলাম তাদের খুশি করতে। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের সকলেরই সেদিন ছিল জীবনের প্রথম এমন অভিজ্ঞতা, যার কারণে প্রথমবার একটু সমস্যা হলেও যখন প্রথম আমি তাদের সাথে কাজ করতে যাই, আমি কিভাবে কাজ শুরু করব কিছু বুঝে উঠতে পারলাম না। তার আপু তার বান্ধবী মিলে আমাকে শিখিয়ে দিল আমি কিভাবে কাজ করতে হবে। তারপর বন্ধুরা, আমি একাই আপু এবং তার বান্ধবীর সাথে সারা রাত ইচ্ছামতো কাজ করে আমার মনের আশা পূরণ করলাম। তবে প্রথম প্রথম আমার একটু অসুবিধাই হয়েছিল। তারপর আমার কাছে অনেক মজা লেগেছিল। তাদেরও প্রথম প্রথম অনেক কষ্ট হয়েছিল। একটু পর তারা স্বাভাবিক হয়ে গেল। বন্ধুরা, প্রকৃতপক্ষে সেদিনের রাতটা আমার জীবনের স্মরণীয় রাত। সেদিন এত আনন্দ পেয়েছিলাম যা তোমাদের ভাষায় বোঝাতে পাবো না। তারপর বন্ধুরা প্রায় এইভাবে এক সপ্তাহ পর্যন্ত আমাদের হয়েছিল। এক সপ্তাহ পর আমার আপু এবং তার বান্ধবী ঢাকায় চলে গেলে। তবে তারা ঢাকা চলে যাওয়ার কারণে কিছুদিন আমার মনটা খারাপ ছিল। এতদিন তাদের কাছ থেকে আমি যা পেয়েছি হয়তো তা আমি আর কোনোদিন পাব না, এই ভেবে আমার চোখে জল চলে আসলো। তারপরেও নিজেকে সান্ত্বনা দিলাম, যাই হোক অবশেষে অনেক দিনের ক্ষুধার্তের মধ্যে একটু তো খেতে পারলাম। যা খেয়েছি তাতে 6 মাস চলবে। বন্ধুরা, এরপরেও আমার আপু যদি ঢাকা থেকে আসতো, তার সাথে আমার এরকম হতো। আস্তে আস্তে আমিও তার সাথে একদম ফ্রি হয়ে গেছিলাম। বন্ধুরা, এরপর থেকেই আপু যখনই ঢাকা থেকে আমাদের বাড়িতে আসতো তখনই সে আর আমি এরকম ইন্টারেস্টিং কাজ করতাম। এভাবেই কেটেছিল আমার বয়ঃসন্ধিকাল। সত্যি আজকে সেই বয়ঃসন্ধিকালটাকে আমি খুব স্মরণ করি এবং সারা জীবন স্মরণ করব। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে
তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমি, বয়স 18। আমার শরীর স্বাস্থ্য দেখলেই গ্রামের সব ছেলেরা আমার পেছনে পেছনে ঘোরে। আমার পরিবার গরিব হলেও ছোটবেলা থেকে আমরা দুই বোন খুব সুখেই বড় হয়েছি। বড় আপু সব সময় আমার মা বাবার ভরসা ছিল। তার বিয়েটাও খুব ভালো জায়গায় হয়েছিল। আপু বিয়ের পর শহরে চলে যায়। তার স্বামী আমার দুলাভাই প্রথম দেখাতেই খুব ভদ্র আর শিক্ষিত মনে হয়েছিল। আপু তাকে নিয়ে গর্ব করত। বিয়ের 10 মাস পর হঠাৎ একদিন আপুর ফোন, রিমি, আমি চাকরি পেয়েছি, ট্রেনিং আছে, ছোট বাবু আর সংসার সামলাতে পারছি না, তুই আসবি কয়েকদিনের জন্য। আপুর কথা শুনে আমি রাজি হয়ে গেলাম। আপু মানে আমার অর্ধেক মা, কিন্তু তখন জানতাম না আমি কোথায় পা দিতে চলেছি। বাসায় গিয়ে দুলাভাইয়ের হাসিমুখ দেখে খুব ভালো লাগল। বললেন, এই তো রিমি এসেছে, বাড়ি এখন আলোকিত। তার হাসি যেন একটু বেশি গা ছমছমে লাগছিল। প্রথম কদিন ভালোই চলল। আমি রান্নাবান্না, বাচ্চা দেখা, বাসার সব কাজ করতাম। আপু ক্লাসে গেলে আমি আর দুলাভাই বাসায় থাকতাম। তখনও বুঝিনি এই নিঃসঙ্গতা কি ভয়ঙ্কর দিকে যাবে। একদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছি। হঠাৎ পেছনে এসে দুলাভাই বললেন, রিমি, তুই দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছিস গো। আমি একটু হেসে বললাম, আপু থাকলে এসব বলতেন। উনি বললেন, সে তো বোন, তুই তো আপু। আমি থেমে গেলাম, যেন বুকের ভেতর কাঁপুনি উঠল। আমি তৎক্ষণাৎ রান্নাঘর ছেড়ে চলে এলাম। পরদিন রাতে আমি বাচ্চার পাশে ঘুমাচ্ছিলাম। হঠাৎ টের পেলাম কেউ আমার চুলে হাত বুলাচ্ছে। আমি আটকে উঠে দেখি দুলাভাই। আমি রেগে গিয়ে বললাম, আপনি কি পাগল? আমি আপনার স্ত্রীর বোন। উনি বললেন, তুই বুঝিস না রিমি, তোর শরীর, তোর গন্ধ আমাকে পাগল করে তোলে। আমি কেঁদে ফেললাম। পরদিন সকালে গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আপুকে কল দিলাম। আমি দুলাভাইয়ের ব্যাপারে ডিটেলসে না বলে শুধু তার ব্যবহারের কথা বললাম। কিন্তু আপু কাঁচতে কাঁচতে বলল, রিমি প্লিজ কয়েকদিন থাক, আমার প্রমোশনটা আমার স্বপ্ন, বাচ্চাকে তো শুধু তুই সামলাতে পারিস। আমি আবার জন্য থেকে গেলাম, কিন্তু দুলাভাই যেন সুযোগ পেয়ে গেল। এখন দিনে রাতে রান্নাঘর থেকে ঘর শোবার সময় প্রতিটি মুহূর্ত আমি তার চোখে এক ভিন্ন মানুষ। একদিন দুপুরে আমি কাপড় বদলাতে ঘরে গেলাম। দরজা বন্ধ করতে ভুলে গেছি। হঠাৎ দেখি দুলাভাই দাঁড়িয়ে। আমি কাপড় টানতে গিয়ে পড়ে যাচ্ছিলাম। উনি এসে আমাকে ধরলেন। তারপর ঠোঁটে ঠোঁট। আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। বললাম, আপনি কি করছেন এটা? আপনি তো আমার আপুর স্বামী। তিনি বললেন, আমি ওকে ভালোবাসি না, তুই আমার আসল প্রেম খিসেই। রাতে আমি বাচ্চাকে নিয়ে আলাদা ঘরে চলে যাই। পরদিন আপুকে বলি, আমি আর এক মুহূর্ত থাকব না। গিয়ে আপু বোকার মতো বলল, ও কি আবার কিছু বলেছে? ও একটু একা বুঝে নিস। কি? আমি বুঝে গেলাম আপু এখনও চোখ বুঝে আছে। সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম, সব রেকর্ড করব। আমি ফোনে রেকর্ড অন রেখে রান্নাঘরে গেলাম। দুলাভাই এলেন, পেছন থেকে জড়িয়ে ধরলেন। বললেন, তুই না চাইলে আমি হাত লাগাতাম না রিমি গো। আমি চুপ করে থাকলাম। রেকর্ড চলল। পরদিন সকালে আপুকে সব শোনালাম। আপু ভেঙে পড়ল, শুধু বলল, আমি তো ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে। কি? আমি বললাম, আপু, তুমি নিজের চোখে শুনলে আজ, এবার সিদ্ধান্ত নাও। সেই দিন রাতেই আপু দুলাভাইয়ের সামনে রেকর্ড চালিয়ে দিল। উনি থম মেরে গেলেন। আর কোনো কথা বলার সুযোগ দিল না আপু, সোজা ডিভোর্স ফাইল করল। আমি ভাবলাম আমার জন্য আপুর সংসার ভেঙে গেল। কিন্তু আপু বলল, তুই না থাকলে আমি অন্ধই থাকতাম, তুই আমার চোখ খুলে দিয়েছিস। এরপর আপু নিজেই সংসার চালানোর সিদ্ধান্ত। নীল তার পুরনো সব স্মৃতি ভুলে গিয়ে নতুনভাবে বাঁচার উপায় খুঁজে পেল আজ আপু, একজন সফল মহিলা, আর আমি আমার মায়ের মতো নারীর জন্য গর্বিত। বন্ধুরা, সমাজে মাঝে আজও অনেকে আছে যারা চুপ করে সহ্য করে, কিন্তু তোমাদের একজন সাহসী হতে হবে, সত্যি বলতে হবে, মুখ ফুটে দাঁড়াতে হবে।
সকল মেয়েকে আমি বলতে চাই, কেউ যদি তোমাকে সম্মান না দেয় তবে তুমি সেই সম্পর্কে থাকার জন্য বাধ্য না। তুমি যোগ্য, তুমি শক্তিশালী। আজ আমার আপু আর কখনো কাঁদে না। সে তার সন্তানকে নিজের হাতে গড়ে তুলছে। তার মুখে আজ হাসি, কারণ সে নিজেকে বেছে নিয়েছে। তোমরাও নিজেকে বেছে নাও। নিজের সম্মানকে নিজের কাছে সবার আগে রাখো। গল্পটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করো, লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি স্বামী মারা যাওয়ায় আমার দেবর সাথে। তো বন্ধুরা, আমার নাম তিথি। গত ৩ বছর ধরে আমি এই বাড়িতে একাই আছি। ঠিক আছে, পাশে লোকজন আছে, কিন্তু একা থাকা আর পাশে থাকা এক নয়। স্বামী অর্ণব মারা যাওয়ার পর এই বাড়ির চারপাশ যেন আমার কাছে এক ঘোর অন্ধকার হয়ে গিয়েছিল। কিন্তু কে জানত সেই অন্ধকারেই একদিন আলো আসবে, আমার দেবর অনির মাধ্যমে। অনির বয়স আমার চেয়ে মাত্র ৩ বছর কম। ছোটবেলা থেকেই একটু চুপচাপ শান্ত প্রকৃতির। আর এখন সে ইঞ্জিনিয়ারিং শেষ করে বাড়িতে ফিরে এসেছে, মায়ের কাছেই থাকে। একদিন আমি ছাদে কাপড় দিচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে অনি এসে বলল, বৌদি, আজ আপনাকে দেখে খুব শান্ত লাগছে। আপনি হাসলে এই বাড়িটা আবার বাঁচে। আমি থমকে গিয়েছিলাম। অনেক দিন পর কেউ আমাকে মানুষকি হিসাবে দেখলে, শুধু একজন বিধবা নয়। তারপর থেকে আমাদের কথা বাড়তে থাকে। দুপুরের চায়ে ছাদে যখন ইচ্ছে, আমি বুঝতে পারি ওর চোখে কোনো করুণা নেই, বরং একটা শ্রদ্ধা, একটুখানি ভালোবাসা আর অদ্ভুত এক আকর্ষণ। সেই অনুভূতি আমাকেও নাড়িয়ে দেয়া, একজন নারীর মতো, আবার নতুন করে বাঁচার মতো। বিকেলটা ছিল একটু অদ্ভুত রকমের শান্ত। আকাশে হালকা মেঘ, হাওয়ায় ছাদে শুকাতে দেয়া চাদর নড়ছিল আলতোভাবে। আমি ছাদে দাঁড়িয়েছিলাম, চা হাতে। হঠাৎ পিছন থেকে অনি এসে বলল, বৌদি, বৌদি, আপনি কি আজ একটু বেশি চুপচাপ? আমি হেসে বললাম, চুপচাপ থাকলেই তো সবাই চিনে ফেলে, তাই মাঝে মাঝে নিজের মনও লুকিয়ে রাখতে হয় অনেক ইসে। চুপ করে আমার পাশে দাঁড়ালো, তারপর ধীরে বলল, আপনি জানেন, ছোটবেলায় আমি সবসময় চাইতাম আমার বউ এমন হোক যেমন আপনি। গিয়ে আমি চমকে তাকালাম ওর দিকে। চোখে একটুও দুষ্টুমি ছিল না, শুধু স্নিগ্ধ এক প্রশান্তি। আমি কিছু বলিনি, শুধু চায়ের কাপটা হাতে ধরে দাঁড়িয়ে রইলাম। অনির মুখে হালকা এক হাসি। কুতিথি বৌদি, কিসে? এবার আমার নামটা সম্পূর্ণ উচ্চারণ করল। এতদিন শুধু ও বৌদি কি বলেই ডাক। আমার মনে হল এই নামেই যেন আবার নতুন করে চিনলাম নিজেকে। সেদিন কিছু না বলেই আমরা দুজনে বেশ কিছুক্ষণ ছাদে দাঁড়িয়েছিলাম, কথা কম, অনুভব বেশি। ঠিক যেন একরকম মনের কাছাকাছি আসা শব্দ ছাড়াই রাত। তখন ৯টা পেরিয়ে গেছে, ঘরের সবাই যার যার কাজে ব্যস্ত, কিন্তু আমার মন যেন একটা অদ্ভুত অস্থিরতায় ঘুরপাক খাচ্ছে। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, আকাশে তারাদের দিকে তাকিয়ে। হঠাৎ পিছন থেকে অনি এসে বলল, আপনি কি আমাকে এড়িয়ে চলছেন আজকাল? আমি কিছু বললাম না, তবুও ও পাশে দাঁড়িয়ে পড়ল। আমি জানি আপনি আমাকে কিছু বলছেন না, কিন্তু আপনার চোখ বলে দেয়া আপনি সব অনুভব করেন বৌদি। আমি ধীরে বললাম, অনেক, তুমি আমার অনেক আপন, কিন্তু এই অনুভবটা ঠিক কী রকম আমি বুঝতে পারছি না। ঈশে একটু চুপ করে থাকল, তারপর বলল, আপনার চোখে যতটা দ্বিধা, আমার মনে তার দ্বিগুণ সাহস। কারণ আমি আপনাকে শুধু বৌদি হিসেবে দেখি না, আমি আপনাকে একজন মানুষ হিসেবে দেখি, যিনি একা অথচ ভালোবাসার যোগ্য। ওর কণ্ঠে ছিল এক ধরনের কোমল দীর্ঘতা। আমি মৃদু হাসলাম, বললাম, ভালোবাসা কি এত সহজ অনিক? আমি বিধবা আর তুমি আমার দেবর, মানুষ কি বলবে? সে শান্তভাবে বলল, মানুষ কি বলবে সেটা নয়, আপনি কি অনুভব করছেন সেটাই তো আসল কথা। তিথি বৌদি, আমার মনে হল যেন হাওয়ার ভিতর দিয়ে কেউ এক টুকরো সাহস ছুঁয়ে দিয়ে গেল। সেদিন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে কিছু অনুভব নিশ্চিতভাবে তৈরি হয়েছিল। সন্ধ্যার পর থেকেই আকাশ ছিল ভারী। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, ঘর অন্ধকার, চারপাশ নিস্তব্ধ। আমি মোমবাতি খুঁজছিলাম, ঠিক তখন পেছন থেকে অনি এসে বলল, আসুন আমি টর্চ জ্বালাই। কি তার কণ্ঠে এক ধরনের নির্ভরতা। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, ওর হাতের আলোটা আমার মুখে এসে পড়ল। আমি চোখ নামিয়ে ফেললাম,
আপনার চোখে এমন অস্থিরতা আগে কখনো দেখিনি গিসে। খুব আস্তে বলল। আমি বললাম, ভেতরে অনেক কথা জমে আছে অনি, কিন্তু মুখ ফুটে বলা যায় না। গিসে আর এক পা এগিয়ে এলো। তিথি বৌদি, আপনি চাইলে আমরা একে অপরের পাশে থাকতে পারি। ভালোবাসা ভুল নয়, যদি তা মন থেকে হয়। আমার গলা কেঁপে উঠল। তুমি কি সত্যি এই সম্পর্কের গভীরতাকে মেনে নিতে পারবে? সে বলল, আমি তো অনেক আগেই আপনাকে নিজের করে ফেলেছি, শুধু আপনার সম্মতির অপেক্ষায় আছি। সেই মুহূর্তটা যেন সময় থেমে গিয়েছিল। বাইরে মেঘ গর্জে উঠল, আর ভিতরে আমাদের দুই চোখে এক অপূর্ণ অথচ অমলিন অনুভব জেগে উঠল। আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে রইলাম, কিছু না বলেও সব বলা হয়ে গেল যেন। বিদ্যুৎ এখনও আসেনি। ঘরের এক কোণে রাখা ছোট্ট মোমবাতির আলো শুধু আমাদের মুখের রেখাগুলো আঁকছিল। আমি জানালার ধারে বসেছিলাম, চুপচাপ। অনি এসে ধীরে ধীরে আমার পাশে বসল। কিছুক্ষণের নীরবতা। তারপর সে বলল, আপনার চোখে আজ এক অদ্ভুত শূন্যতা। আমি থাকলে সেটা আর থাকবে না, কথা দিচ্ছি। আমি ওর কণ্ঠে ছিল এমন এক আশ্বাস যা আমি বহুদিন খুঁজেছি। তুমি জানো তো উনি, আমি আসতে বললাম। একটা সময় ছিল যখন কেউ ছিল না পাশে। আজ তুমি আছো, সেই অভাবটা পূরণ হচ্ছে একটু একটু করে। কিসে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি একটু দ্বিধা করলাম, কিন্তু তার স্পর্শে মনে হল এ তো অপরিচিত নয়, বরং বহুদিনের চেনা আশ্রয়। সে ধীরে ধীরে আমার হাতটা ধরে বলল, ভালোবাসা কোনো সম্পর্কের খাঁচায় বন্দি নয়, এটা অনুভবের। মুক্ত আকাশ কি তার কণ্ঠের গভীরতায় আমি হেরে গেলাম। আমরা দুজনেই ঘরের নীরবতা ভেঙে অনুভবে জড়িয়ে পড়লাম। কোনো শব্দ নয়, চোখে চোখ, নিঃশ্বাসে নিঃশ্বাস, যেন দুই আত্মা কাছাকাছি এলো। মোমবাতির আলো একসময় নিভে গেল, তবু সেই রাতের আলো আমাদের মনে জল বলতে থাকল চিরকাল। রাত তখন প্রায় 10:30। বাড়ির সবাই যে যার ঘরে, শুধু আমি আর অনি ছাদে। চাঁদের আলোয় অনির চোখে ঝিকিমিকি করছিল অজস্র না বলা কথা। আমি জানতাম আমাদের সম্পর্কের নাম নেই, তবুও ওর চোখে যে মমতা, সেই অনুভূতিটাই আমাকে প্রতি রাতেই ছাদে টেনে আনে। অনি আসতে বলে, তুমি কি জানো তিথি, ভালোবাসার সবসময় প্রকাশ পায় না শব্দে। আমি তাকিয়ে থাকি। চুপচাপ সে হাত বাড়িয়ে আমার চুলের একগোছা সরিয়ে দেয় কপাল থেকে। হাতের ছোঁয়া এত কোমল, যেন বছর ধরে অপেক্ষা করছিল এই মুহূর্তের জন্য। আমি চোখ নামিয়ে বলি, আমরা কি করছি অনি, এইসব কি ঠিক? সে বলে, তিথি, আমি কখনো তোমাকে দিদিভাবে দেখিনি। ছোটবেলায় যখন তুমি আমাকে কাঁথা গায়ে দাও, আমি তখন থেকেই তোমায় ভালোবেসেছি, শুধু বুঝিনি কে আমার শ্বাস। আটকে আসে এই ছেলেটা, যার কোলে আমি একদিন গল্প বলতাম, আজ আমার হৃদয়ের এমন এক কোণায় পৌঁছে আছে যেখানে কেউ পৌঁছায়নি। আমি চুপচাপ ওর কাঁধে মাথা রাখি, চারপাশে নিস্তব্ধতা, শুধু হৃৎস্পন্দন কথা বলে। সে ফিসফিস করে বলে, আমি কিছু চাই না তিথি, শুধু তোমার পাশে থাকতে চাই, যতটুকু পারি, যতক্ষণ পারি। কি? আমি চোখ বন্ধ করে হৃদয়ের গভীর থেকে অনুভব করি, ভালোবাসা কখনো নাম খোঁজে না, সে শুধু অনুভব চায়। সকালে জানালার পাশে বসে আমি চা খাচ্ছিলাম। অনি চুপচাপ আমার পাশে এসে বসল। আজকাল ওর নীরবতা আমার কাছে শব্দের চেয়েও বেশি কিছু বলে। সে হঠাৎ আমার হাতটা নিজের হাতে নিয়ে বলল, তিথি, তোমার হাতটা এত ঠান্ডা। আমি হেসে বললাম, তুমি তো পাশেই আছো, গরম হয়ে যাবে। আমাদের কঠার ভাঁজে লুকানো ছিল একটা অদৃশ্য বন্ধন, আর এই বন্ধনই দিন দিন আরও শক্ত হয়ে উঠছিল। সেদিন দুপুরে আমরা একসাথে রান্না করছিলাম। আমি ভাজি দিতে গেলে তেল ছিটকে হাতে পড়ে গেল। তিথি, অনি সঙ্গে সঙ্গে আমার হাত ধরে ফুঁ দিয়ে দিচ্ছে। ওর চোখে ভয়, উদ্বেগ আর ভালোবাসা সব একসাথে। আমি তার চোখের দিকে তাকিয়ে থাকি কিছুক্ষণ। আমার মনে হচ্ছিল, এটাই তো ঘর, এটাই তো সম্পর্ক। পরে দুপুরে একসাথে বসে খেতে খেতে অনি বলে, তোমার সঙ্গে থাকলেই যেন সব ঠিক হয়ে যায়। আমি কিছু বলি না, শুধু মনে মনে বলি, তোমার পাশেই তো আমার ঠিকানা। অনি ঘরের জানালায় তখন হালকা বিকেলের আলো ঢুকছে। আমি আর অনি, আমরা দুজনেই একে অপরকে নিয়ে এতটাই ডুবেছিলাম যে বাইরের কিছুই আর মনে ছিল না। অনি আমার দিকে তাকিয়েছিল, এক চুপচাপ ভালোবাসা নিয়ে, আর আমি
আমি যেন ওর চোখে নিজেকে খুঁজে পাচ্ছিলাম। ঠিক তখনই একটা খচখচ শব্দ। আমরা চমকে তাকালাম দরজার দিকে। দরজা হালকা খোলা, আর সেখানে দাঁড়িয়ে শিরোমশাই। আমার মুখ শুকিয়ে গেল, উনিও চুপচাপ হয়ে গেল। সুরমশাই ধীরে ঘরে ঢুকলেন, চোখে বিস্ময় আর মুখে অদ্ভুত নীরবতা। তিনি বললেন না কিছুই, কেবল আমাদের দিকে চেয়ে থেকে বললেন, তিথি, অনি, আমি জানতাম না তোমাদের সম্পর্ক এতটা গভীর হয়ে উঠেছে। তোমার স্বামী এখনও বেঁচে আছে, আর তুমি। আমি কিছু বলতে গিয়ে থেমে গেলাম। অনি হাতটা এগিয়ে বলল, ঠাকুরদা, দয়া করে শুধু এটুকু বোঝার চেষ্টা করুন, আমরা কাউকে আঘাত করতে চাইনি। আমরা কখন যেন একে অপরকে অনুভব করতে শিখে গেছি। কি সুরমশাই একটু চুপ করে থেকে বললেন, ভালোবাসা যদি সত্যি হয় তবে সে নিজের জায়গা তৈরি করে নেয়া, কিন্তু তার একটা সঠিক পথ থাকা দরকার। সমাজ, পরিবার সবকিছু তো একটা ভার নিয়ে চলে। আমার চোখ ভিজে যাচ্ছিল, কি বলো বুঝতে পারছিলাম না। সুরমশাই ধীরে ফিরে গেলেন দরজার কাছে, দাঁড়িয়ে শুধু বললেন, তোমাদের দুজনের জন্য একটা সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু তাড়াহুড়ো করে নয়। এই সম্পর্ক কোথায় যাবে সেটা বুঝে তবেই এগিয়ে চলো। সুরমশাইয়ের চোখে যে হতাশা দেখেছিলাম, সেটা আমাদের দুজনের মাঝে নীরবতা আরও ভারী করে তুলেছিল। কয়েক রাত ধরে আমি আর অনেক কথা বলিনি, শুধু ভাবছিলাম কিভাবে সামলাবো সবকিছু। কিন্তু সেই নীরবতা আমাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি করেনি, বরং আমাদের বোঝাপড়া আরও গভীর করে দিয়েছিল। এক সকালে শিশুরমশাই নিজেই ডাকলেন বসার ঘরে গিয়ে। দেখি, উনি শান্ত চোখে আমাদের দিকে তাকিয়ে বললেন, ভালোবাসা পাপ নয়, কিন্তু একে গ্রহণযোগ্য করতে গেলে সাহস আর সঠিক সিদ্ধান্তের প্রয়োজন। তোমরা দুজন একে অপরকে ভালোবাসো, সেটা স্পষ্ট। এখন সময় নিজেদের থেকে নয়, পরিবার থেকেও সমর্থন পাওয়ার। আমি তোমাদের পাশে আছি, যদি তোমরা সব ঠিকঠাক করতে চাও। ওই মুহূর্তে যেন বুক থেকে এক বিশাল বোঝা নেমে গেল। আমি অনির দিকে তাকালাম, ওর চোখে একরাশ কৃতজ্ঞতা আর ভালোবাসা দেখলাম। আমরা একে অপরের হাত শক্ত করে ধরলাম। বাইরে সকালটা ছিল দারুণ রোদেলা, যেমন আমাদের মনের ভেতরেও এক নতুন আলো ছড়িয়ে পড়ছিল। আমরা জানতাম পথ কঠিন, কিন্তু ভালোবাসা সত্য হলে সব সহজ হয়ে যায়। সেদিনই ঠিক করলাম, এ সম্পর্ক আর গোপন নয়, এটাকে সমাজের স্বীকৃতি দেওয়ার লড়াই করব একসাথে। তবেই তো ভালোবাসা পূর্ণতা পায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো আপনার মতামত কমেন্টে জানাবেন। ভালোবাসার এমন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।